আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান একুশের চোখে। চলমান আলোচিত বিষয় ক্যাসিনো এবং নির্মাণ মাফিয়াদের গ্রেফতারের ঘটনা। এর মধ্যে কিছু নাম বিশেষভাবে আলোচনায় এসেছে। আলোচিতদের অন্যতম টেন্ডার ডন গোলাম কিবরিয়া শামীম, তিনি জিকে শামীম নামেও পরিচিত। গণপূর্ত অধিদপ্তরে তার ব্যাপক আধিপত্য। এক শ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তার যোগসাজশে বন্দুকের নল ঠেকিয়ে হাজার হাজার কোটি টাকা বাগিয়েছেন তিনি। তার সঙ্গে আছেন কয়েক ডজন টেন্ডারবাজ। রূপপুরের বালিশ দুর্নীতির পর আলোচনায় আসে গণপূর্তের নানা প্রকল্প। বালিশকাণ্ডের সঙ্গেও জিকে শামীম জড়িত। এই পাক চক্রে আরও আছেন ঢাকা দক্ষিণ যুবলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। দুই টেন্ডার মাফিয়ার দাপট এতটাই তীব্র যে অন্য কেউ টেন্ডার ডকুমেন্ট কেনার সাহসী পেত না। আর কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নাম গণপূর্তের সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুর রব। সম্প্রতি গ্রেপ্তার হওয়ার পর জিকে শামীম স্বীকার করেন, এ দুই কর্মকর্তাকে নাকি 1500 কোটি টাকা কমিশন দেওয়া হয়েছে। জনশ্রুতি আছে জিকে শামীম চক্র টেন্ডার বাগিয়ে নিলেও দিয়ে থুয়ে নিয়েছেন। এই দেয়া নেয়ার ভাগ গেছে বহুদূর। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনেরও বিস্তারিত তদন্ত রয়েছে। দর্শক, একুশের চোখে আজ থাকছে গণপূর্ত অধিদপ্তরের টেন্ডারবাজি সহ নানা অনিয়ম। আর অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সাইদুল ইসলাম। প্রথমেই দেখে আসি গণপূর্ত অধিদপ্তরের সব দুর্নীতি চিত্রের কিছু রং। গণপূর্ত অধিদপ্তর একটি সরকারি বিভাগ। এই বিভাগের প্রধান দায়িত্ব সরকারি সংস্থার ভবন ও অবকাঠামো নির্মাণ। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্মাণ প্রকল্পগুলো পরিকল্পনা করে সরকারি স্থাপত্য বিভাগ। আর শত বছর ধরে গণপূর্ত অধিদপ্তর দেশের অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠান সরকারি নির্মাণ প্রকল্প বাস্তবায়নে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। গণপূর্ত অধিদপ্তরে সিভিল, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের নিয়ে কর্মযজ্ঞ পরিচালিত হয়। সরকারের সব নির্মাণ ও রক্ষণাবেক্ষণ প্রকল্প পরিচালনা করে এই বিভাগ। প্রতি বছর উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজে ব্যয় হয় হাজার হাজার কোটি টাকা। এই দপ্তরে আধিপত্য ঠিকাদারদের। সময়ের বাঁকে বাঁকে বদল হয় টেন্ডার ডন। সাম্প্রতিক টেন্ডার ডন যুবলীগ নেতা জিকে শামীম। গণপূর্ত অধিদপ্তরের সক্রিয় ঠিকাদার ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিশাল চক্র। এরা প্রকল্প নিয়ন্ত্রণ করে, টাকা ভাগাভাগি করে এবং মাঝে মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। কল্পকাহিনীর মতো এসব বাস্তবতা উঠে আসে দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্ত প্রতিবেদনে। 10 অক্টোবর দুদক কমিশনার বিভিন্ন দুর্নীতির কারণ ও করণীয় নিয়ে একটি প্রতিবেদন দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে। দুদক প্রতিবেদনে উল্লেখ করা হয়, টেন্ডার প্রক্রিয়ার বিভিন্ন স্তরে দুর্নীতি, যেমন অতিরিক্ত ব্যয়ের প্রাক্কলন, টেন্ডারের তথ্য ফাঁস, সমঝোতার নামে অনৈতিক সুবিধা নেওয়া, নির্মাণ ডিজাইন পরিবর্তন, ব্যবহার, টেন্ডারের শর্তানুযায়ী কাজ না করা ও বুঝে না নেয়া ইত্যাদি। যথাযথ প্রক্রিয়ায় টেন্ডার সম্পন্ন না করা, অপছন্দের ঠিকাদারকে নন রেসপন্সিভ করা, অস্বাভাবিক মূল্যে প্রাক্কলন তৈরি, ছোট ছোট প্যাকেজে প্রকল্প প্রণয়ন, টেন্ডারের শর্তানুযায়ী কাজ বাস্তবায়ন না করা, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, প্রকল্প প্রণয়ন, তদারকি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কাজে ধীরগতি, প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম, অনাবশ্যক প্রকল্পে ব্যয় বৃদ্ধি, স্থাপত্য ও কাঠামোগত নকশা চূড়ান্তকরণে বিলম্ব সহ 10টি দুর্নীতির উৎস তুলে ধরা হয়। গণপূর্ত অধিদপ্তরের দুর্নীতি প্রতিরোধে 20 দফা সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এগুলোর মধ্যে রয়েছে ইজিপি টেন্ডার প্রক্রিয়া সার্বিকভাবে বাস্তবায়ন, প্রকল্প নির্বাচনের আগে যথার্থতা যাচাই, অহেতুক সময় বৃদ্ধি না করা, নথি নিষ্পত্তির জন্য ই-ফাইলিং ব্যবহার নিশ্চিত করা। দর্শক, দুদক যে দুর্নীতির উৎস তুলে ধরেছে তা হিমবাহের চূড়া। এই বিভাগে দুর্নীতির বড় অংশ লোকচক্ষুর বাইরে। এখান থেকে বন্দুকের নল ঠেকিয়ে হাজার হাজার কোটি টাকা তুলে নিয়েছেন জিকে শামীম। চলুন
দেখে আসি জিকে শামীমের কতগুলো প্রকল্প রয়েছে আর কারা তাকে কাজ পেতে সাহায্য করেছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবন নির্মাণের কাজে বালিশকাণ্ড প্রকাশিত হওয়ার পর জিকে শামীমের ঠিকাদারি প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়। তবে গণপূর্ত অধিদপ্তরের অধীনে আরও ৩,০০০ কোটি টাকার ঠিকাদারি কাজ করছে জিকে শামীমের প্রতিষ্ঠান জিকেবি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড। অভিযোগ রয়েছে গণপূর্ত অধিদপ্তরের সব ঠিকাদারি কাজের নিয়ন্ত্রক ছিলেন র্যাবের হাতে আটক জিকে শামীম। আটক হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তিনি স্বীকারও করেছেন গণপূর্তের ২ শীর্ষ কর্মকর্তাকে বিভিন্ন সময়ে ১৫০০ কোটি টাকা দিয়েছেন। এর বাইরেও বহু প্রকৌশলীকে ঘুষ বা কমিশন দিতে হয়েছে। প্রতিটি কাজ পেতে তাকে টাকা ঢালতে হয়েছে নির্বাহী প্রকৌশলী থেকে প্রধান প্রকৌশলী পর্যন্ত। ঠিকাদাররা জানান যে ঠিকাদারি কাজ পাক না কেন সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি এমনকি প্রধান প্রকৌশলীকেও কমিশন দিতে হয়। গণপূর্ত বিভাগে এই অনিয়মী নিয়ম। ঠিকাদারদের হাত যত বেশি খোলা তত বেশি কাজ, এই নিয়ম চালু আছে গণপূর্ত বিভাগে। এই ধরা খেয়েছে ঠিকাদাররা, তাদের বিরুদ্ধে আমাদের কোনো নেই। আমরা কথা বললে অফিসারদের বিরুদ্ধে বলতে পারি, তার নামগুলো এসছে, সেই নষ্ট করেছে সবাইকে। গণপূর্ত অধিদপ্তরের ঠিকাদার জিকে শামীমের মালিকানাধীন প্রতিষ্ঠান ৩৭টি দরপত্রে প্রায় ৩,৩০০ কোটি টাকার কাজের আদেশ পায়। এর মধ্যে প্রায় ১৬০০ কোটি টাকার ২৫টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। তবে বেশিরভাগ প্রকল্পই হস্তান্তর হয়নি। আর চলমান ১২টি প্রকল্পের ১৭০২ কোটি টাকার কাজ শামীম গ্রেপ্তার হওয়ার পর বন্ধ রয়েছে। ৪৩৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন র্যাব হেডকোয়ার্টার্স নির্মাণের অগ্রগতি মাত্র ৭%। এ প্রকল্পে জিকেবির কনস্ট্রাকশন পার্টনার ৫টি। জিকে শামীম গ্রেফতার হওয়ার পর তারাও গা ঢাকা দিয়েছেন। নারায়ণগঞ্জের আলীগঞ্জে প্রায় ৪২ কোটি টাকা ব্যয়ে ৬৭২টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের কাজ শুরুই হয়নি। নারায়ণগঞ্জের খানপুরে প্রায় ৬৫ কোটি টাকা ব্যয়ে ৩০০ বেড হাসপাতালকে ৫০০ বেডে উন্নীতকরণ প্রকল্পের কাজের অগ্রগতি হয়েছে ১৩%। মিরপুর ৬ নম্বর সেকশনে সরকারি কর্মকর্তাদের জন্য ৭৯ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের অগ্রগতি ৯৫%। তবে কাজের মান নিয়ে প্রশ্ন রয়েছে। অন্যান্য বিল্ডিং এর চাইতে কাজ একটু পিছনে আছে। ওই যে ধরা পড়ার পর থেকে বন্ধ। এখন কাজ কবে শেষ করে দেবেন? দিতে পারবেন শেষ করে? ১০২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে পঙ্গু হাসপাতালের নির্মাণাধীন ভবনের কাজের অগ্রগতি ৯৮%। এখন প্রকল্প বন্ধ। কাজ শেষ না করেই হস্তান্তর করা হয়েছে এটি। অ্যারেস্ট হওয়ার পর আর কাজ করে নাই? না। আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালের ১৬৭ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন বহুতল ভবনের কাজ শেষ হয়েছে মাত্র ১৫%। নির্ধারিত সময়ে কাজ শেষ হবে এমন সম্ভাবনা নেই। মাত্র শুরু হয়েছে, এটা এখন পার্সেন্টেজ ধরা যাবে না। এটা দর্শক দেখছিলেন জিকে শামীমের প্রকল্প বাস্তবায়নের অগ্রগতির চিত্র। দেখব তার অর্থের উৎস বা যোগানদাতা কারা। তবে একটি বিরতির পর সাথেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত ২১-এর চোখে। দর্শক দেখছিলেন জিকে শামীমের টেন্ডার দুর্নীতির খণ্ডচিত্র। গত কয়েক বছরে হাজার হাজার কোটি টাকা কামাই করেছেন এই টেন্ডার ডন। প্রতিপক্ষকে বন্দুকের নল ঠেকিয়ে কর্মকর্তাদের জিম্মি করে ক্ষেত্রবিশেষ কমিশন দিয়ে নিজের আখের গুছিয়েছেন তিনি। চলুন দেখে আসি আরও কিছু কর্মকাণ্ড। জিকেবিএল বাস্তবায়ন করছে ১২০ কোটি টাকা ব্যয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের ভবন নির্মাণ প্রকল্প। কাজের অগ্রগতি ৬৮%। সেখানে গিয়ে দেখা যায় কাজ বন্ধ করে মালামাল নিয়ে যাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান। কাজ শেষ হয় না, অন্য জায়গায় অন্য সাইডে আর কি কাজ মানে শুরু হয়েছে, তো ওখানে লাগবে কাজের জন্য, এই জন্য নিয়ে যাচ্ছে। ২১ কোটি টাকা ব্যয়ে আগারগাঁয়ে নির্মাণাধীন এনজিও ফাউন্ডেশন ভবনের কাজের অগ্রগতি নেই বললেই চলে। কাজ তো করতে পারতেছি না, দেখা যায় স্যার আটক হয়েছে এই কারণে। ৩২৭ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে সচিবালয়ের ভেতরে ২০ তলা নতুন ভবন নির্মাণ কাজের অগ্রগতি ৩%। এখন কাজ বন্ধ। কালকে যদি মারাই যায় কোনো কারণে বা তাহলে কি এই কাজ আর কেউ করতে পারবো না? তাহলে একজনকে এত দিবে কেন?
150 কোটি টাকা ব্যয়ে সচিবালয়ে আরও একটি ভবন নির্মাণ প্রকল্প আছে। একাধিকবার সময় বাড়ানো হলেও নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি জিকেবি। প্রায় 500 কোটি টাকা ব্যয়ে জাতীয় রাজস্ব ভবন প্রকল্পের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2 বছর আগে। সেখানে গিয়ে দেখা যায় সব কার্যক্রম বন্ধ। কাজ বন্ধ কেন, এমন প্রশ্ন ছিল জিকেবির ম্যানেজারের কাছে। তিনি জানান, চেয়ারম্যান না থাকায় প্রকল্প বন্ধ করা হয়েছে। কেন হেরো বিরুদ্ধে টাকা পয়সা দিতে পারতেছে না, কেন এদেরকে পেমেন্ট না দিলে তো এরা কাজ করবে না। কাজ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন শ্রমিকরা। কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না বলেও জানান তারা। মাস গেলে বিল পাইতাম, সে বিলটাও কিন্তু আটকে গেছে। গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, সরকারি নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমার একটা এগ্রিমেন্টের মধ্যে হয়েছে, আমি ওই এগ্রিমেন্ট অনুসারেই আমার পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নিয়ে নেব। গত এক দশকে গণপূর্ত অধিদপ্তরের আরও কয়েক হাজার কোটি টাকার কাজ করেছে জিকে শামীমের প্রতিষ্ঠান জিকেবিএল। এককভাবে এত কাজ কিভাবে পেল, কারা তাকে কাজ পাইয়ে দিয়েছে, এসব প্রশ্নের উত্তর যারা দিতে পারেন তাদেরও ঝাপটে ধরেছে ভয়ের আবহ। তারা মুখ খুলছেন না। সিস্টেমটাকে তো তারা ভেঙে দিচ্ছে। লটারিটা খালি যদি ফেয়ার হতো, এরা বলতেছে যে ফেয়ার, কিন্তু আসলে ফেয়ার না হলে 1-2 জন 4,000, 5,000, 3,000, 1,000 কোটি টাকার কাজ পায়, আর ম্যাক্সিমাম লোক কাজই পায়। সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম এবং তার আগের প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সির সময়েই হাজার হাজার কোটি টাকার কাজ নিয়েছে জিকেবিএল। গ্রেফতারের পর একথা স্বীকার করেছেন জিকে শামীম। এককভাবে গণপূর্ত বিভাগের কাজ পাওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি জিকে শামীমের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অভিযোগ দেয়। এরপর গত 21 সেপ্টেম্বর তার অফিসে অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানকালে জব্দ করা হয় বিপুল পরিমাণ টাকা ও প্রায় 200 কোটি টাকার এফডিআর, মাদক, অস্ত্র এবং 6 দেহরক্ষী সহ গ্রেফতার করা হয় জিকে শামীমকে। এবার নজর দিব সেই টেন্ডারডনের ব্যক্তিগত সম্পদের দিকে। জিকে শামীম 1 দশকের মধ্যেই হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন। উৎস টেন্ডারবাজি। তার রয়েছে বেশ কয়েকটি বাড়ি, ফ্ল্যাট ও প্লট। নিকেতনে যে বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে সেটির দাম 100 কোটি টাকার কাছাকাছি। খিলগাঁও 11 তলার এই বাড়িটিও তার। ভবনের পরতে পরতে টাকার ঝলকানি। পাশের 6 তলা বাড়িটিও জিকে শামীমের। এবার নজর দিব ঢাকার বাইরে। বান্দরবনে গড়ে তুলছেন বিলাসবহুল রিসোর্ট। বান্দরবন রুমাথানসি সড়কের 5 কিলোমিটার এগোলেই মিলনছড়ি এলাকা। নির্জন অরণ্যে 15 সাল থেকে জমি কিনছেন শামীম। শুরু করেন বিলাসবহুল সিলভান ওয়াই রিসোর্ট অ্যান্ড স্পা নামের একটি রিসোর্টের নির্মাণ কাজ। মিলনছড়ি সাংঘাই ত্রিপুরা পাড়ার ক্ষুদ্র নৃসম্প্রদায়ের কাছ থেকে বিভিন্ন সময়ে দলিল করে রিসোর্টের স্বত্বাধিকারীদের নামে এ পর্যন্ত কেনা হয়েছে প্রায় 50 একর পাহাড়ি জমি। রিসোর্টের নামে জমি দখল, ঝিঝি ঝর্ণা দখল ও চলাচলের পথ দখলের অভিযোগ আছে তার বিরুদ্ধে। পাহাড়ি জমি কোনো সমতলবাসীর কেনার কথা নয়, এমনটাই জানান স্থানীয়রা। বেকার ছেলেদের চাকরি দেবে এরকম বলে আমাদেরকে অনেক লোক দেখাচ্ছে। ওদের সামনে যদি গেলে আমাদেরকে চুরি বানিয়ে ফেলে। পার্বত্য জেলার বাসিন্দা না হয়েও কিভাবে বান্দরবনে জমি কিনছে, এমন প্রশ্ন ছিল জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে। আইনে যদি বলা হয় তাহলে তো এগুলো তো কিনতে পারবে না, এটা আইনের স্পষ্ট আছে। দর্শক, জিকের সম্পদের সামান্য কিছু হয়তো দেখা গেল। এবার দেখব গণপূর্ত অধিদপ্তরের কিছু কর্মকর্তা কর্মচারীর অনিয়মের চিত্র। এর আগে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগতম 21-এর চোখে। দর্শক, বিরতির আগে যেমনটি বলছিলাম, গণপূর্ত বিভাগের অনেক কর্মকর্তা কর্মচারী জড়িত ছিলেন জিকে শামীমের নানা কর্মে। তাদের তথ্য আসে আমাদের হাতে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। চলুন দেখে আসি। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। 1 যুগের বেশি সময় ধরে নির্মাণ কাজ চলমান, এখনও শেষ হয়নি। যতটুকু হয়েছে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় তা
বুঝে নেয়নি কর্তৃপক্ষ। এখন পর্যন্ত বুঝাই দিয়েছে কিনা আর কি না, বুঝে দেয় নাই এটা। এ প্রকল্পের দায়িত্বে ছিলেন বর্তমান রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল আলম। এ প্রকল্পে অনিয়মের জন্য আশরাফুল আলমের বিরুদ্ধে মামলা হয় দুদকে। আশরাফুল আলম ঢাকা চট্টগ্রামের পরিত্যক্ত ভবন টেন্ডার কমিটির সদস্য সচিব থাকার কারণে তার বিরুদ্ধে ওই সময় ব্যাপক কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠে। এ বিষয়ে কথা বলার জন্য আশরাফুল আলমকে ফোন ও SMS করা হয়, জবাব দেননি তিনি। গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমারের বিরুদ্ধেও রয়েছে একই ধরনের অভিযোগ। জি.কে. শামীমের প্রতিষ্ঠানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন বলে এখন আলোচনায় আছে সংশ্লিষ্ট মহলে। গত কয়েকদিন আগে তাকে OSD করা হয়েছে। নিয়ম অনুযায়ী তার অফিসে থাকার কথা, অফিসে পাওয়া যায়নি তাকে। গণপূর্ত অধিদপ্তরের কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সরকার। বদলি বাণিজ্য, কমিশন বাণিজ্য সহ ব্যাপক অভিযোগ তার বিরুদ্ধে। দুটি মামলাও রয়েছে তার বিরুদ্ধে। গত কয়েক মাস আগে তাকে খাগড়াছড়ি বদলি করা হলে আবার তিনি ঢাকায়। এ বিষয়ে প্রশ্ন ছিল প্রধান প্রকৌশলীর কাছে। বদলিতে একটা রুটিন ওয়ার্ক, কারে কোনো জায়গায় বদলি করার কিন্তু শাস্তি না। সবার সাথে আলোচনা করে আমি করছি। জি.কে. শামীমের বন্ধ প্রকল্পের ভবিষ্যৎ কি? এ প্রসঙ্গে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বলেন, কোনো কারণে জি.কে. শামীমের প্রতিষ্ঠান শর্ত লঙ্ঘন করলে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে, এরপর ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হবে। এতগুলা কাজ সেটা বিষয় না, কথা হচ্ছে দেখতে হবে যে পদ্ধতি সে পাইছে সেখানে কোনো সমস্যা আছে কিনা। ম্যানিপুলেশন করে কিছু করছে তাহলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। এক নাগারে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান 28 দিন কাজটা বন্ধ থাকে তাহলে তার কাজ বাতিলের জন্য আমরা চিঠি দেব, চিঠির প্রেক্ষিতে তার কাজটা ক্যান্সেল করব। কমিশন বাণিজ্যের বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান প্রকৌশলী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই আমরা এটা তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শমা রেজাউল করিম বলেন, দরপত্রের শর্তানুযায়ী কাজ বন্ধ রাখা যাবে না। এ বিষয়ে জি.কে. শামীমের মালিকানাধীন প্রতিষ্ঠান জি.কে.বি.কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে, এরপর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাজের যে পরিসরটা আছে, মানে যে পর্যন্ত তারা করেছে সেটাকে আমরা একটা এক্সপার্ট কমিটি নিয়ে অ্যাসেস করব। আমরা কাজটা বাতিল করব, বাতিল করার পরে আমরা টেন্ডার দিয়ে বাকি অংশের জন্য নতুন ঠিকাদার নিয়োগ করব। যেসব প্রতিষ্ঠান দেরিতে কাজ শেষ করে বা বারবার দরপত্রের বাজেট বাড়ায় তাদের আর সে সুযোগ নেই বলে জানান মন্ত্রী। কোনো রিভিশন যদি কারো থাকে তাহলে 30 ডেজের ভিতর তার বলতে হবে। সময় যদি বাড়াতেও হয় আমরা টাকা বাড়াবো না। যদি কোনো প্রকল্পে অগ্রিম বিল নেওয়ার ঘটনা ঘটে থাকে তবে প্রকল্পের পাওনা থেকে সমন্বয় করা হবে বলে জানান মন্ত্রী। আমার দৃষ্টিতে এখনো কোনো পার্সেন্টেজ তিনি দিয়েছেন এরকম সুনির্দিষ্ট তথ্য আমার কাছে নেই। যদি থাকে সেক্ষেত্রে কেবলমাত্র সরকারি কর্মকর্তাদের সব প্রসঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আমার আছে। কোনো প্রকল্পে ওনার অনেক কাজ করা আছে, সেই পরিমাণ টাকা উন্নয়ন নেই। আমরা সবটা হিসাব করে সমন্বয় করে নেব। দর্শক, প্রতিষ্ঠান প্রধান এবং মন্ত্রীর আশ্বাস যেন শুধু ক্যামেরায় সীমাবদ্ধ না থাকেন। দেশের উন্নয়নে আমরাও চাইব আর কোনো জি.কে. শামীম যেন গণপূর্ত বিভাগের ডন হিসাবে আত্মপ্রকাশ না করেন। দুর্নীতি ও অস্বচ্ছতা বন্ধ হয়ে গণপূর্ত অধিদপ্তর জনগণের প্রতিষ্ঠান হোক, এমন প্রত্যাশা সকলের, আমাদেরও। দর্শক, এ বিষয়ে আমরা জানতে চাইব দ্য লয়ার অ্যান্ড জুরিস্টের হেড অব চেম্বার ব্যারিস্টার AM মাসুমের কাছে। ঠিকাদারদের সাথে যে কন্ট্রাক্ট বা টেন্ডার হয় সেখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, স্পেশালি যে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 যেখানে সেকশন 37-এ যে ঠিকাদারদের যে টার্মস কন্ডিশনস এটা স্পেসিফিকলি বলা, এবং ইন এনি কেস 73 এবং 74-এ যদি ঠিকাদাররা তাদের গুণগত মান বা মানসম্পন্ন যে প্রোডাক্ট দেওয়ার কথা সেটা, অথবা যদি অন টাইম যদি ফিনিশ না করে বা ডেলিভারি না দেয় তাহলে কম্পেনসেশনের মামলা করা যাবে তাদের অ্যাগেনস্টে। সেটা হলো সেকশন 73 এবং 74-এর আন্ডারে। তারপরে যেটা হলো, যদি গভর্নমেন্টের কোনো এমপ্লয়ি যদি কোনোভাবে ইনভলভ থাকে কোনো ধরনের দুর্নীতি, তাহলে তাদের জন্য যে ডিপার্টমেন্টাল প্রসিডিংস সেটা ড্র করা যাবে। প্লাস গভর্নমেন্ট সার্ভেন্ট রুলস 2018 যে স্পেসিফিকলি রুলস 6 এবং 7-এ
তদন্ত করা যাবে। তদন্ত করে যদি তাদেরকে গিলটি পাওয়া যায় রুল 3 অনুযায়ী, তাহলে রুল 4-এ যেমন স্পেসিফিকলি বলা আছে যে বরখাস্ত করা যাবে বা তাদেরকে জব থেকে অপসারণ করা যাবে। শুধু তাই নয়, দি প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1947 যেখানে স্পেসিফিকলি সেকশন 4 এবং সেকশন 5 ভেরি হার্শলি বলেছে যে 7 years ইমপ্রিজনমেন্ট প্লাস ফাইন যদি কোনো ধরনের দুর্নীতি বা ম্যাল প্র্যাকটিস অথবা ডিসঅনেস্ট বা ফ্রডুলেন্ট কোনো অ্যাক্ট যদি করে থাকে, এরপরেও আপনি যেটা পারা যায় যে পেনাল কোডের 1860 যেমন সেকশন 161 এবং 162 অনুযায়ী তাদেরকে 3 years ইমপ্রিজনমেন্ট যদি কোনো ধরনের করাপশন বা কোনো ধরনের দুর্নীতির সাথে তারা যদি ইনভলভ হয়, এবং এরপরেও যদি এরা যদি গভর্নমেন্ট অফিসাররা যদি টাকা পয়সা নিয়ে থাকে এবং সেটা যদি অসাধু উপায়ের উপার্জন হয়, তাহলেও কিন্তু আপনি অ্যান্টি করাপশন কমিশন অ্যাক্ট স্পেসিফিক্যালি 2004 সেটা সেকশন 27 অ্যাপ্লাই করা যাবে, যেখানে এই অসাধু উপার্জনের হিসাব যেহেতু প্রপার চ্যানেল না, তাহলে তাদের এগেনস্টে 10 years এবং মিনিমাম 3 years-এর ইমপ্রিজনমেন্ট দেওয়া যাবে। দর্শক, আপনাদের কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, তুলে আনব তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়, প্রযোজক 21 চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার 10 কাউরান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21 চোখ@21-tv.com। কথা বলতে পারেন 019721212221 এই নম্বরে। দর্শক, আজকের 21 চোখ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন 21 টেলিভিশনের সঙ্গে।